বাবার মৃত্যুর পর উইল খুলে দেখা গেল পুরো সম্পত্তির মালিক একজন অচেনা মেয়ে। টেবিলের চারপাশে আমরা 4 ভাই বোন স্তব্ধ হয়ে বসে আছি। আমাদের পারিবারিক আইনজীবী মিস্টার রহমান চশমাটা নাকের ডগায় নামিয়ে গম্ভীর গলায় উইলের শেষ লাইনটি পড়লেন। ঘরের ভেতরে সিলিং ফ্যানটা ক্যাচ ক্যাচ শব্দে ঘুরছে, কিন্তু আমার মনে হচ্ছিল চারপাশের বাতাসে একদম জমে বরফ হয়ে গেছে। আমার বড় ভাই আসাফ সাহেব, যিনি নিজেকে সবসময় এই পরিবারের অঘোষিত সম্রাট মনে করতেন, তিনি হুট করে দাঁড়িয়ে গেলেন। তার মুখটা রাগে লাল হয়ে গেছে। টেবিল চাপড়ে তিনি চেঁচিয়ে উঠলেন। তিনি বললেন, ইম্পসিবল রহমান সাহেব, আপনি নিশ্চয়ই কোথাও ভুল করছেন। বাবা তার পৈতৃক সম্পত্তি, এই আলিশান বাড়ি, ফ্যাক্টরি সব একজন অচেনা মেয়ের নামে লিখে দিয়ে গেছেন। কে এই আরিশা রহমান? আমরা তো কোনোদিন এই নামের কাউকে চিনিই না। রহমান সাহেব শান্ত ভঙ্গিতে উইলের কাগজগুলো ফাইলে পড়লেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসাফ, আমি তোমার বাবার দীর্ঘদিনের বন্ধু আর এই পরিবারের আইনি সাহায্য করি। এই উইলে চৌধুরী মোতাহের হোসেনের নিজের দস্তখত আছে আর 2 জন নিরপেক্ষ সাক্ষীও আছেন। আইনগতভাবে এই উইলে কোনো খুঁত নেই। তোমার বাবা তার সম্পূর্ণ সচেতন জ্ঞান থাকা অবস্থায় এই সিদ্ধান্ত নিয়েছেন। মেজ বোন তানিয়া ফুপিয়ে কেঁদে উঠে বলল, তার মানে আমরা রাস্তায় বসে গেলাম, সারা জীবন আমরা বাবার সেবা করলাম, আর শেষ বয়সে এসে বাবা আমাদের এভাবে ঠকালেন একটা বাইরের মেয়ের জন্য। আমি রায়ান, পরিবারের ছোট ছেলে, চুপচাপ কোনায় বসে পুরো দৃশ্যটা দেখছিলাম। বাবার প্রতি রাগ বা সম্পত্তির প্রতি ক্ষোভের চেয়ে আমার ভেতরে এক তীব্র কৌতূহল কাজ করছিল। বাবা মানুষটা আমোদে ছিলেন, কিন্তু তার ভেতরে একটা বিশাল রহস্যের দেয়াল ছিল যা আমরা কোনো ভাই বোন কখনো ভাঙতে পারিনি। তিনি 3 মাস আগে যখন হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার শেষ কথাটা ছিল, রায়ান, আলমারির নিচের ড্রয়ারটা। তখন তিনি কথাটা শেষ করতে পারেননি। আজ বুঝলাম বাবা আসলে কি ইঙ্গিত করতে চেয়েছিলেন। রহমান সাহেব বললেন, উইলের একটা শর্ত আছে। রহমান সাহেবের কথায় সবার মনোযোগ আবার তার দিকে ফিরল। বড় ভাইয়া দাঁত কিরমির করে জিজ্ঞেস করলেন, কি শর্ত? তিনি বললেন, আগামীকাল সকাল 10টায় আরিশা রহমান এই বাড়িতে আসবে। উইলের শর্তানুযায়ী সে এই বাড়িতেই থাকবে। আর তোমরা যদি এই সম্পত্তির অংশ বা মাসিক কোনো খরচ দাবি করতে চাও, তবে আগামী 1 বছর তোমাদের এই বাড়িতে আরিশার সাথে মিলেমিশে থাকতে হবে। 1 বছর পর আরিশা নিজেই সিদ্ধান্ত নেবে সে সম্পত্তির কোনো অংশ তোমাদের দেবে কিনা। আর যদি তোমরা এখনই এই বাড়ি ছেড়ে চলে যাও, তবে তোমরা আইনগত 1 পয়সাও পাবে না। রহমান সাহেবের কথা শুনে পুরো ড্রয়িং রুমে যেন একটা বোমা ফাটলো। আসাফ ভাইয়া আর তানিয়া আপা ক্ষোভে ফেটে পড়লেন। সেজ ভাই ফাহিম, যে এতক্ষণ মোবাইল টিপছিল, সেও এবার নড়ে চড়ে বসলো। রাতটা আমাদের কারো ঘুমিয়ে কাটলো না। সবার মনে একটাই প্রশ্ন, কে এই আরিশা? বাবার সাথে তার সম্পর্ক কি ছিল? বাবা কি গোপনে কোনো বিয়ে করেছিলেন, নাকি এই মেয়ে বাবার কোনো অবৈধ সন্তান? নানা নোংরা ও কুৎসিত চিন্তায় ভাই বোনের মুখ বিষিয়ে উঠল। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল ঘটনা এতটাও সস্তা নয়। বাবা আর যাই হন, একজন নীতিবান মানুষ ছিলেন। পরদিন সকাল 10টা আমরা 4 ভাই বোন ড্রয়িং রুমে আদালতের আসামির মতো বসে আছি। বাইরে একটা কালো রঙের গাড়ি এসে থামার শব্দ হলো। আমাদের সবার চোখ দরজার দিকে। কয়েক মুহূর্ত পর দরজা ঠেলে ভেতরে ঢুকলো একটি মেয়ে। পরনে সাদামাটা একটা সালোয়ার কামিজ, কাঁধে একটা সাধারণ ঝোলা ব্যাগ। বয়স বড় জোর 23 বা 24। মেয়েটার চেহারা অত্যন্ত শান্ত, কিন্তু চোখের দৃষ্টিতে অদ্ভুত এক দৃঢ়তা। কোনো আভিজাত্যের অহংকার নেই, নেই কোনো চাতুর্য। তাকে দেখে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক মনে হওয়া তো দূরের কথা, খুব সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলেই মনে হয়। মেয়েটি ঘরে ঢুকে আমাদের দিকে তাকিয়ে আলতো করে একটু হাসলো, তারপর বলল, আসসালামু আলাইকুম, আমি আরিশা, মোতাহের আঙ্কেলের মানে চৌধুরী সাহেবের উইলের সূত্রে আমি আজ এখানে এসেছি। আসাফ ভাইয়া সোজা সোফা থেকে উঠে দাঁড়িয়ে তীক্ষ্ণ গলায় বললেন, চৌধুরী সাহেব, আঙ্কেল, নাটক বন্ধ করো মেয়ে। পরিষ্কার করে বলো, কোন জাদু বলে তুমি আমার বাবার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছো? ব্ল্যাকমেল করেছো, নাকি কোনো জালিয়াতি চক্রের সদস্য তুমি? আরিশা আসাফ ভাইয়ের এই রুট আচরণে একটু দমে গেল না। সে তার ব্যাগটা সোফায় রেখে সোজা ভাইয়ের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আপনারা যেভাবে ভাবছেন বিষয়টা তেমন নয়। এই সম্পত্তি আমি চেয়ে নেইনি, আমাকে দেওয়া হয়েছে। আর আমি কেন এসেছি তার উত্তর এই ডায়েরিতে আছে। আরিশা তার ব্যাগ থেকে একটা পুরনো চামড়ার ডায়েরি বের করলো। ডায়েরিটা দেখে আমার বুকটা ছেদ করে উঠলো। ওটা বাবার প্রিয় ডায়েরি ছিল, যা বাবা সবসময় নিজের কাছে রাখতেন। মেয়েটি ডায়েরিটা টেবিলের উপর রাখলো। চৌধুরী মোতাহের হোসেনের সেই চিরপরিচিত চামড়ার ডায়েরিটা টেবিলের উপর রাখতে ড্রয়িং রুমের গুমট নীরবতা যেন আরো ঘনীভূত হলো। আসাফ ভাইয়া এক ঝটকায় ডায়েরিটা তুলে নিতে গেলেন, কিন্তু আরিশা মৃদু গলায় বলল, দয়া করে তাড়াহুড়ো করবেন না আসাফ সাহেব। ডায়েরিটা খোলার আগে কিছু সত্য আপনাদের জানা দরকার, কারণ এই সত্যটা আপনাদের অহংকার আর চৌধুরী পরিবারের এতদিনের সাজানো আভিজাত্যের ভিত নামিয়ে দিবে। ফাহিম আর তানিয়া আপা সোফায় এগিয়ে এলো। আমি শুধু স্তব্ধ হয়ে বাবার ডায়েরিটার দিকে তাকিয়ে রইলাম। আরিশা একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের সবার মুখের দিকে তাকালো। তার চোখে কোনো অপরাধ বোধ নেই, বরং এক বুক চাপা কষ্ট আর সততা স্পষ্ট। আরিশার ঠোঁটে একটা বিষণ্ণ হাসির রেখা ফুটে উঠল। ও বলল, আপনারা ভাবছেন আমি কোনো জাদু বলে বা ব্ল্যাকমেল করে এই সম্পত্তি হাতিয়ে নিয়েছি, তাই না? কিন্তু সত্যিটা হলো, এই বিশাল বাড়ি, আলিশান লাইফস্টাইল আর ফ্যাক্টরি, যার অহংকারে আপনারা মাটিতে পা ফেলতেন না, তার আসল ভিত্তি তৈরি হয়েছিল আমার মায়ের হাত ধরে। চৌধুরী মোতাহের হোসেনের আজকের এই
ধনুকবের হয়ে ওঠার পেছনে সমস্ত পুঁজি আর অবদান ছিল আমার মা আফরোজা বেগমের। আরিশার কথা শুনে আসাফ ভাইয়া গর্জে উঠলেন। তিনি বললেন, কি জাতিষ্টি মুখস্থ করে এসেছ? আমাদের মা সুফিয়া চৌধুরী 25 বছর আগে মারা গেছেন। আমাদের বাবা আর কোনো বিয়েই করেননি। আরিশা শান্ত গলায় বলল, করেছিলেন। আপনাদের মা মারা যাওয়ার বছর 2-1 পর বাবা যখন ব্যবসায় চরম লোকসানের মুখে পড়ে দেউলিয়া হওয়ার পথে, তখন তিনি আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আমার মা ছিলেন সিলেটের এক ধনী চা বাগানের মালিকের একমাত্র কন্যা সন্তান। মায়ের অগাধ সম্পত্তি আর টাকা দিয়েই মোতাহের সাহেব নিজের ডুবতে বসা ব্যবসা শুধু বাঁচাননি, আজকের এই চৌধুরী সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তানিয়া আপা চেঁচিয়ে উঠে বললেন, মিথ্যা কথা। বাবা যদি বিয়ে করবেন তবে আমাদের জানাননি কেন? আমরা কেন কোনোদিন জানতে পারলাম না? আরিশা আবার টেবিল থেকে ডায়েরিটা তুলে নিয়ে একটা নির্দিষ্ট পাতা খুলল আর বলল, জানাননি আপনাদের সামাজিক মর্যাদা আর নিজেদের স্বার্থপরতার কথা চিন্তা করে? ডায়েরির এই পাতায় আপনাদের বাবার নিজের হাতের লেখা পড়ুন। সেখানে তিনি স্পষ্ট লিখেছেন, 4 ভাই বোন যখন জানতে পেরেছিলেন বাবা আবার বিয়ে করতে যাচ্ছেন, তখন আপনারা বাড়ি মাথায় তুলেছিলেন। আসাফ সাহেব আর তানিয়া আপা তখন কলেজে পড়েন। আপনারা বাবার গায়ে হাত পর্যন্ত তুলতে বাকি রেখেছিলেন। লোকলজ্জা আর আপনাদের জেদের মুখে পড়ে বাবা আমার মাকে এই বাড়িতে কোনোদিন স্ত্রীর মর্যাদা দিয়ে আনতে পারেননি। মা নিজের ভালোবাসার খাতিরে বাবার সম্মানের দিকে তাকিয়ে মস্ত বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে হয়েও সারা জীবন আড়ালে রয়ে গেলেন। কথাগুলো শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। ডায়েরির পাতাটার দিকে এগিয়ে গিয়ে বাবার চেনা হাতের লেখাটার উপর চোখ বুলালাম। আরিশা একদম সত্য বলছে। বাবার ডায়েরির পাতায় পাতায় অনুশোচনা আর আফরোজা বেগমের প্রতি কৃতজ্ঞতার কথা অশ্রুজলে লেখা। আরিশা বলতে লাগলো, মা কোনোদিন বাবার কাছে নিজের অধিকার চাননি, কিন্তু 2 বছর আগে মা যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, তখন বাবা ভেঙে পড়েন। তিনি নিজের ভুল বুঝতে পারেন। মা মারা যাওয়ার পর বাবা নিজের বিবেকের কাছে হেরে যান। তিনি সিদ্ধান্ত নেন, যার টাকায় এই চৌধুরী পরিবারের এত জৌলুস, তার সন্তানকে তিনি বঞ্চিত করবেন না। কিন্তু তিনি এটাও জানতেন, সরাসরি আমাকে সম্পত্তি দিলে আপনারা আদালতে মামলা করবেন, নয়তো আমাকে শেষ করে দেবেন। তাই মিস্টার রহমানের বুদ্ধিতে তিনি এই উইলের শর্তটা রাখেন। ড্রয়িং রুমে তখন পিনপতন নীরবতা। আসাফ ভাইয়া ধপ করে সোফায় বসে পড়লেন। তার এতদিনের চৌড়া বুকটা যেন এক মুহূর্তে সংকুচিত হয়ে গেছে। তানিয়া আপা আর ফাহিম মাথা নিচু করে রইল। যে টাকার গরমে তারা অন্ধ ছিল, সেই টাকার আসল উৎস যে একজন অবহেলিত সৎ মায়ের, এটা মেনে নেওয়া তাদের অহংকারে তীব্র আঘাত করেছিল। আরিশা উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে দাঁড়ালো আর বলল, রায়ান ভাইয়া, বাবার আলমারির নিচের ড্রয়ারে একটা ব্যাংক লকার আর মায়ের সাথে বাবার বিয়ের আসল কাবিননামা রাখা আছে। বাবা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ তুমি বাবার ভেতরের একাকিত্বটা বুঝতে পারতে। আরিশা ব্যাগ থেকে আরেকটা কাগজ বের করে টেবিলের উপর রাখলো আর বলল, উইলের শর্ত অনুযায়ী 1 বছর আমার এই বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু আমি এখানে আপনাদের শাস্তি দিতে বা আপনাদের রাস্তায় বসাতে আসিনি। মায়ের শেখানো সংস্কার আমাকে করুণা করতে শিখিয়েছে, কারো অধিকার কেড়ে নিতে নয়। এই কাগজে আমি মিস্টার রহমানের মাধ্যমে সই করে এনেছি। এই সম্পত্তির 4 ভাগের 3 ভাগ আমি আপনাদের 4 ভাই বোনের নামে সমান অংশে উইল করে দিচ্ছি। শুধু মায়ের দেওয়া পৈতৃক পুঁজির সমপরিমাণ অংশটা আমি আমার মায়ের নামে গড়া এতিমখানার জন্য রাখছি। আমরা 4 ভাই বোন অবিশ্বাস্য চোখে আরিশার দিকে তাকিয়ে রইলাম। যে মেয়েটিকে আমরা লোভী জালিয়াতি চক্রের সদস্য ভেবেছিলাম, সে এক মুহূর্তে আমাদের সমস্ত ক্ষোভ আর অহংকারকে ধুলোয় মিশিয়ে দিল তার উদারতা দিয়ে। আসাফ ভাই আস্তে আস্তে উঠে দাঁড়ালেন। তার চোখ দুটো তখন ভিজে উঠেছে। তিনি আরিশার সামনে গিয়ে অপরাধীর মতো মাথা নিচু করে বললেন, আমাদের মাফ করে দাও। আমরা শুধু টাকার পেছনে ছুটেছি। মানুষের মন আর বাবার ভেতরের কষ্টটা কোনোদিন বুঝিনি। আজ থেকে এই বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তুমি এই বাড়ির আদরের বোন হয়ে আমাদের সাথেই থাকবে। তানিয়া আপা এগিয়ে এসে আরিশাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। ফাহিমও তার ফোনটা পকেটে রেখে আরিশার দিকে তাকিয়ে ম্লান হাসলো। আমার বুকের ভেতর একটা বিশাল পাথর নেমে গেল। বাবার আত্মাটা আজ নিশ্চয়ই উপর থেকে শান্তিতে হাসছে। জানালার বাইরে দুপুরের কড়া রোদটা মিষ্টি আলোয় রূপ নিয়েছে। আমাদের ভাঙা পরিবারটা আজ এক অচেনা বনের ছোঁয়ায় আবার পূর্ণতা পেল। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।